সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছো। আমি হেনা আক্তার, সহকারী শিক্ষিকা, আহমেদ বাউনী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ থেকে তোমাদের সবাইকে আজকের এই অনলাইন ক্লাসে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। ক্লাস শুরু করার আগে আমি প্রথমে শুকরিয়া আদায় করতে চাই মহান আল্লাহ তাআলার কাছে, যিনি আমাকে সুস্থ রেখেছেন, এবং সেই সাথে আমি ধন্যবাদ জানাতে চাই অধ্যক্ষ স্যার এবং আমার ইনচার্জ স্যারদেরকে, যিনি আমাকে সুযোগ করে দিয়েছেন আজকের এই অনলাইন ক্লাসটি নেওয়ার জন্য। শিক্ষার্থীরা তোমরা সবাই অ্যাসাইনমেন্ট নিশ্চয়ই দিচ্ছ এবং তোমরা জানো যে কীভাবে অ্যাসাইনমেন্ট দিতে হয়। তাই তোমাদের ব্যবসায়ী উদ্যোগের যে অ্যাসাইনমেন্টটা আছে সেই অ্যাসাইনমেন্টের উপরে আজকে আমি তোমাদের ক্লাস নিব। আজকে তোমাদের যে অ্যাসাইনমেন্ট, চতুর্থ অ্যাসাইনমেন্ট চলছে, সেখানে হচ্ছে অধ্যায় 6 এবং অধ্যায় 7 থেকে তোমাদের অ্যাসাইনমেন্টের কোশ্চেনটা করা হয়েছে এবং সেই অধ্যায় থেকে আমি আজকে তোমাদের এই বিষয়গুলো আজকে পড়াবো। তো ক্লাসটি কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। তোমরা যারা এখনও যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও, সবাইকে জানিয়ে দাও এবং ক্লাসটি বেশি বেশি করে শেয়ার করে দাও এবং সবাইকে জানানোর সুযোগ করে দাও যে তোমাদের এই ক্লাসটি কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে। তাহলে আমি দেখে নিতে চাই আমার সাথে কে কে যুক্ত হয়েছো। আশা করছি তোমরা অনেকেই যুক্ত হয়ে গিয়েছো। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। এই অ্যাসাইনমেন্টে তোমাদের অধ্যায় 6 এবং অধ্যায় 7 থেকে কোশ্চেন হয়েছে। অধ্যায় 6 হয়েছে ব্যবসায় পরিকল্পনা এবং অধ্যায় 7 হচ্ছে বাংলাদেশের শিল্প। তাহলে তোমাদের যে অ্যাসাইনমেন্টটা দিয়েছে সেটার একটি প্রশ্ন হচ্ছে যে রুহি তার বাবার সাথে শেরপুরের স্থানীয় বাজারে ঘুরতে যায় উদ্দীপকে, এবং সেখানে বলা হয়েছে যে রুহি সেখানে ঘুরতে গিয়ে কিছু বাঁশ এবং বেতের জিনিস দেখে, মানে স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে, সে কিছু বাঁশ এবং বেতের জিনিসপত্র দেখে। সেখানে ছিল ফুলদানি, ঝুড়ি, চেয়ার এবং আরও অনেক কিছু। এই সকল জিনিস দেখে সে তার বাবার সাথে দুটো ফুলদানি কিনে, অর্থাৎ সে বাঁশের দুটো ফুলদানি কিনে। এই ধরনের জিনিস বিক্রি করে কি হয়েছে, এলাকার পর্যটকদের নিকট এই সব জিনিসের চাহিদা হচ্ছে ব্যাপক, এবং এই সব পর্যটকদের নিকট এই ধরনের জিনিসপত্রের চাহিদা হচ্ছে ব্যাপক, এবং স্থানীয় বাজারের নারীরা এই ধরনের জিনিস তৈরি করার জন্য সরকারের কাছ থেকে বিনা জামানতে 2 লক্ষ টাকা পর্যন্ত ঋণ সাহায্য পেয়ে থাকে। অর্থাৎ কোনো নারী যদি এই ধরনের শিল্প গঠন করতে চায়, মানে এই ধরনের প্রোডাক্ট যদি তৈরি করতে চায়, তাহলে কোনো জামানতবিহীনভাবেই তারা হচ্ছে কি 2 লক্ষ টাকা পর্যন্ত ঋণ সাহায্য পেতে পারে। অর্থাৎ সরকার হচ্ছে এই ক্ষেত্রে সাহায্য করে থাকে। তো এই সৃজনশীলতায়, মানে সৃজনশীল প্রশ্নে তোমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ব্যবসায় পরিকল্পনা কি। ঠিক আছে, আমি প্রশ্নটা লিখছি। প্রথমে ছিল ক দিয়ে তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন ছিল এই সৃজনশীল প্রশ্নে যে ব্যবসায় পরিকল্পনা কি। এখন দেখো, এখানে হচ্ছে দুটা বিষয় জড়িত, একটা হচ্ছে কি ব্যবসা এবং একটা হচ্ছে কি পরিকল্পনা। তোমাদেরকে এই জ্ঞানমূলক প্রশ্ন উত্তর লেখার আগে আমি একটু ধারণা দিতে চাই। ব্যবসা হচ্ছে কি, তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে জানো যে মুনাফা অর্জনের জন্য, ব্যক্তি যখন মুনাফা অর্জনের জন্য কোনো বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পাদন করে থাকে, সেটাকে হচ্ছে আমরা ব্যবসা বলবো। ব্যবসা হতে হলে অবশ্যই কিন্তু সেটা বৈধ হতে হবে। বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড, কোনো অবৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে আমরা কিন্তু ব্যবসা বলবো না। আর ব্যবসার যে প্রধান কাজটা হচ্ছে কি মুনাফা অর্জন করা। তাই মুনাফা অর্জনের জন্য যে কোনো বৈধ অর্থনৈতিক কার্যাবলীকে আমরা হচ্ছে ব্যবসা বলবো। আর এটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে কি সাথে পরিকল্পনা। পরিকল্পনা কাকে বলে? কোনো কাজ করার জন্য, ভবিষ্যতের কোনো কাজ করার জন্য তার আগাম সিদ্ধান্ত গ্রহণ করাকেই হচ্ছে পরিকল্পনা বলে। অর্থাৎ আমি ভবিষ্যতে কি কাজ করব, সেটা আমি কিভাবে করব, কোন উপায়ে করব, তার আগাম যে সিদ্ধান্তটা, যে নকশাটা প্রণয়ন করা হয়, সেটাকেই হচ্ছে কি বলে, পরিকল্পনা বলে। তাহলে ব্যবসায় পরিকল্পনা কি? ব্যবসা করার জন্য আগাম যে সিদ্ধান্তটা নেওয়া হয়, যে আগাম যে নকশাটা প্রণয়ন করা হয়, যে আমি কিভাবে ব্যবসা দিব, কি ব্যবসা দিব, এই সংক্রান্ত, ব্যবসা সংক্রান্ত যাবতীয় যে পরিকল্পনা, মানে আগাম সিদ্ধান্ত বা আগাম যে নকশাটা প্রণয়ন করা হয়, সেটাকেই হচ্ছে কি বলে, ব্যবসা পরিকল্পনা বলে। আমি লিখে দেখাচ্ছি।
তোমরা সবাই তুলে নাও। ব্যবসায়ী পরিকল্পনা হলো ব্যবসায়ে ভবিষ্যৎ কার্যক্রমের প্রতিচ্ছবি। অর্থাৎ আমরা সহজভাবে বলতে পারি, যেহেতু এটি জ্ঞানমূলক প্রশ্ন 1 নম্বরের উত্তর, এই জন্য তোমরা এক কথায় লিখে দিবে যে ব্যবসায় পরিকল্পনা হলো ব্যবসায় ভবিষ্যৎ কার্যক্রমের প্রতিচ্ছবি। অর্থাৎ মানে ভবিষ্যতে ব্যবসাটা কী রূপে সম্পাদন করা হবে বা কেমন হবে বা কী কার্যক্রম হবে তার প্রতিচ্ছবিকেই আমরা কি বলতে পারি, ব্যবসায় পরিকল্পনা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমাদের নিশ্চয়ই তোলা হয়ে গিয়েছে, আমি এটা মুছে দিচ্ছি এবং আমরা এখন বাকি প্রশ্নগুলো দেখব। তারপর দেখো তোমাদের খ যে প্রশ্নটা মানে 2 নম্বরের, সেখানে কি বলেছে যে সেবামূলক ক্ষুদ্র শিল্প বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। প্রথম মানে 6ষ্ঠ অধ্যায় থেকে ব্যবসা পরিকল্পনার প্রশ্নটা ছিল এবং বাকি যে প্রশ্নগুলো আছে এগুলো হচ্ছে সব 7ম অধ্যায় থেকে। তাহলে বলা হয়েছে যে সেবামূলক ক্ষুদ্র শিল্প বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। আমি প্রশ্নে লিখে দিচ্ছি। দেখো তোমাদের যে 2 মার্কের প্রশ্নটা সেটা বলেছে কি, সেবামূলক ক্ষুদ্র শিল্প বলতে কি বুঝো ব্যাখ্যা করো। এখন দেখো সেবামূলক ক্ষুদ্র শিল্প বলার আগে আমাদেরকে আগে জানতে হবে যে শিল্প কাকে বলে। ঠিক আছে, যে শিল্প কাকে বলে। প্রকৃতি প্রদত্ত কোনো সম্পদকে যখন রূপ পরিবর্তন করে, অর্থাৎ আকার আকৃতি বা রূপ পরিবর্তন করে যখন মানুষের ব্যবহার উপযোগী করা হয় সেটাকেই হচ্ছে শিল্প বলে। এখন প্রকৃতি প্রদত্ত জিনিসটা কি, ধরো বাঁশ। ঠিক আছে, বাঁশ হচ্ছে কি আমরা প্রকৃতি থেকে পেয়ে থাকি। এখন বাঁশকে কি আমরা সরাসরি আমাদের কোনো ব্যবহারের জন্য আমরা মানে ধরো ঘরের কোনো একটা জিনিস আমরা বানাবো, সেটাকে আমরা সরাসরি বাঁশটাকে সেটা ব্যবহার করতে পারবো না। আমরা প্রকৃতি থেকে প্রথমে বাঁশটাকে আহরণ করব, সেটার রূপটাকে পরিবর্তন করব, সেটাকে কেটে ছোট করে বা বড় করে বিভিন্ন আকৃতি দিয়ে আমরা হচ্ছে কি বাঁশের চেয়ার বা বাঁশের ফুলদানি বা বেত, যেটা প্রকৃতি থেকে পাওয়া যায় বেত, ঠিক আছে, সেটাকে হচ্ছে আমরা তার আকৃতি পরিবর্তন করে আমরা বেতের চেয়ার, বেতের দোলনা, বিভিন্ন জিনিস বানাচ্ছি আমাদের নিজেদের প্রয়োজনের জন্য। তাহলে প্রকৃতি প্রদত্ত যে সম্পদগুলোকে তার আকৃতি পরিবর্তন করে যখন মানুষের ব্যবহার উপযোগী করা হয় সেটা কি বলা হয় কি, শিল্প। আচ্ছা, শিল্প হচ্ছে আবার কি 2 ধরনের, এক হচ্ছে উৎপাদনমূলক শিল্প এবং একটা হচ্ছে কি সেবামূলক শিল্প। ঠিক আছে, মানে একটা হচ্ছে উৎপাদনমুখী শিল্প এবং আরেকটা হচ্ছে কি সেবামূলক শিল্প। উৎপাদনমুখী শিল্প সম্পর্কে তোমাদের এখনো প্রশ্ন বলা হয়নি, আমি তোমাদেরকে বুঝাচ্ছি। যে শিল্পটা করার জন্য বা যে শিল্পটা গড়ে তোলার জন্য প্রযুক্তি বেশি ব্যবহার করা হয় এবং মানুষের মেধাটা কম ব্যবহার করা হয়, অর্থাৎ প্রযুক্তির ব্যবহারটা বেশি হবে, মানুষের মেধা বা পরিশ্রমটা কম হবে, সেটাকে হচ্ছে উৎপাদনমুখী শিল্প বলে।
আর সেবামূলক শিল্প, সেবামূলক শিল্প কাকে বলে? যখন মানুষের মেধাটা বেশি প্রয়োজন হয় এবং প্রযুক্তির ব্যবহার যখন কম হয় সেটাকেই হচ্ছে কি বলে? সেবামূলক শিল্প। ঠিক আছে, সেবামূলক শিল্পতে প্রযুক্তির ব্যবহারটা কম হয় কিন্তু কম হয়, কিন্তু মানুষের মেধার ব্যবহারটা বেশি হয়। তাহলে এখানে বলেছে সেবামূলক ক্ষুদ্র শিল্প বলতে কি বোঝো? আচ্ছা, ক্ষুদ্র শিল্প মানে আমরা বুঝি যে শিল্প প্রতিষ্ঠানটা বা যে শিল্পটা আমাদের স্বল্প পরিসরে ক্ষুদ্র আকারে হবে সেটাকেই হচ্ছে কি বলে? ক্ষুদ্র শিল্প বলে। তাহলে সেবামূলকগুলো কি? চলো আমরা এখন দেখি। তোমরা আমার সাথে সাথে লিখে ফেলো, তোমাদের বইতেও আছে। তোমাদেরকে ধারণা দেওয়া হচ্ছে এবং বোঝানো হচ্ছে, তোমরা কিন্তু অবশ্যই নিজেদের মতো বুঝে তারপর হচ্ছে অ্যাসাইনমেন্টটা লিখবে, তাহলেই কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্টটা অন্যদের তুলনায় অবশ্যই আকর্ষণীয় হবে এবং সুন্দর হবে, এবং সেই সাথে তোমরা নাম্বারটাও কিন্তু খুব ভালোভাবে পাবে। তাহলে দেখো, সেবামূলক ক্ষুদ্র শিল্প বলতে সেই সব শিল্প প্রতিষ্ঠানকে বোঝায় দেখো, তোমাদেরকে কিন্তু আমি প্রথমেই ক্লাস শুরু করার আগে ক্লাস শুরু করে তোমাদেরকে আগেই শিল্পটা বুঝিয়েছি এবং সেবামূলক শিল্প কি, উৎপাদনমুখী শিল্প কি সেটাও কিন্তু বুঝিয়েছি। তাহলে এখানে বলেছে সেবামূলক ক্ষুদ্র শিল্প বলতে কি বোঝায়। দেখো, সেবামূলক ক্ষুদ্র শিল্প বলতে সেই সব শিল্প প্রতিষ্ঠানকে বোঝায় যেখানে ভূমি ও ভবন ব্যতিরেকে, অর্থাৎ ভূমি এবং ভবন, ঠিক আছে, শিল্প প্রতিষ্ঠানের ভবন ছাড়া যেখানে মূলধনটা হবে, স্থায়ী সম্পত্তির মূল্য হবে 5 লক্ষ থেকে 1 কোটি টাকার মধ্যে, অর্থাৎ 5 কোটি থেকে 5 লক্ষের নিচে যদি হয় সেটাকে আমরা বলবো না ক্ষুদ্র শিল্প, সেটা কুটির শিল্প হয়ে যাবে। কিন্তু ক্ষুদ্র শিল্প হতে হলে কি হবে? 5 লক্ষ থেকে 1 কোটি টাকার মধ্যে সেটা সীমাবদ্ধ থাকবে এবং সেখানে শ্রমিকের সংখ্যা হবে 10 থেকে 25 জন, অর্থাৎ 25 জনের বেশি হবে না, ঠিক আছে। আর 10 জনের যদি কম হয় সেটাকে আমরা ক্ষুদ্র শিল্প বলবো না, সেটা তখন চলে যাবে কুটির শিল্পের মধ্যে। তাহলে যদি ক্ষুদ্র শিল্প হতে হয়, ক্ষুদ্র শিল্প হতে হলে কি হবে? ভূমি এবং ভবন, ঠিক আছে, প্রতিষ্ঠান ছাড়া সেখানে মূলধন হতে হবে 5 লক্ষ থেকে 1 কোটি টাকার মধ্যে এবং শ্রমিকের সংখ্যা হবে
10 জন থেকে 25 জন। যদি এই ধরনের কোনো প্রতিষ্ঠান হয় তখন আমরা সেটাকে ক্ষুদ্র শিল্প বলবো। তাহলে সেবামূলক ক্ষুদ্র শিল্পের চলো আমরা কিছু উদাহরণ দেখি। সেটা হতে পারে পোলট্রি, সেটা হতে পারে দুগ্ধ উৎপাদন, সেটা হচ্ছে, দেখো আমরা লিখি এখন উদাহরণ হিসেবে, দুগ্ধ ও পোলট্রি, পর্যটন ও সেবা শিল্প, তারপরে আসবে পরিবহন শিল্প, হাসপাতাল বা ক্লিনিক। দেখো এইসব জায়গায় কিন্তু হাসপাতাল মানে ক্লিনিকের মতো যে প্রতিষ্ঠানগুলো বা হাসপাতালের মতো এগুলোতে কিন্তু সেবা প্রদান করা হয়, ঠিক আছে। সেখানে কিন্তু কোনো বেচাকেনা হয় না। ইত্যাদি এই ধরনের আশেপাশে আমরা অনেক সেবামূলক প্রতিষ্ঠান দেখি। তাহলে দেখো কি বলেছে, যে উদাহরণ হিসেবে দুধ ও পোলট্রি এগুলো কিন্তু এক ধরনের সেবামূলক, কারণ এখানে কি হচ্ছে প্রযুক্তির ব্যবহার কিন্তু খুব কম হচ্ছে, মানুষের মেধা এবং মানে মানুষের মেধাটাই কিন্তু সেখানে বেশি হচ্ছে। তারপর দেখো হাসপাতাল বা ক্লিনিক, এখানে কিন্তু মানুষ কি করে সেবাটা পায়, ঠিক আছে। এখানে কিন্তু কোনো পণ্য তেমন কেনাবেচা হয় না, তাই সেবামূলক ক্ষুদ্র শিল্পের উদাহরণ বলতে আমরা এই ধরনের যে উদাহরণগুলো সেগুলো আমরা দিতে পারি। তোমরাও যদি আশেপাশে কিছু দেখো তোমরাও কিন্তু নিজের থেকে সেগুলো লিখতে পারবে। এখানে হচ্ছে বইয়ের ভাষা, তোমরা যদি নিজেদের অ্যাসাইনমেন্টটা আরও অন্যদের থেকে আলাদা করতে চাও তখনও কিন্তু অন্য উদাহরণ দিলেও হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমি আরেকবার বলি, সেবামূলক ক্ষুদ্র শিল্প বলতে আমরা সেই সকল প্রতিষ্ঠানকে বোঝাবো যেখানে ভূমি এবং ভবন ছাড়া পুঁজির যে পরিমাণটা সেটা হচ্ছে 5 লক্ষ থেকে 1 কোটির মধ্যে সীমাবদ্ধ থাকবে এবং কর্মচারীর সংখ্যা হবে 10 থেকে 25 জন, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা গ নিয়ে আলোচনা করব। দেখো গতে কি বলেছে, যেটা হচ্ছে 3 মার্কে, ঠিক আছে। দেখো তোমাদের কাছে তোমরা সবাই নিশ্চয়ই প্রশ্নটা পেয়েছো অ্যাসাইনমেন্টের। সেখানে কি বলা হয়েছে, উদ্দীপকে বলা হয়েছে যে রুহি তার বাবার সাথে শেরপুরে যায় এবং সেখানে কি করে, সে কিছু বাঁশ এবং বেতের কিছু পণ্য দেখে, সেটা হচ্ছে ঝুড়ি, চেয়ার, ফুলদানি, এবং সে সেখান থেকে 2টা ফুলদানিও হচ্ছে কিনে। তাহলে বাঁশ এবং বেতের যে পণ্যগুলো হয় সেগুলো হচ্ছে কি কুটির শিল্পের অন্তর্গত, ঠিক আছে। তাহলে আসো কুটির শিল্প সম্পর্কে লিখতে হলে আমাদেরকে প্রথমে কুটির শিল্প সম্পর্কে কিছু জানতে হবে, যে কুটির শিল্প কাকে বলে।
তাহলে দেখো কুটির শিল্প সম্পর্কে আমরা বলতে পারি যেখানে ভূমি এবং ভবন ছাড়া, ঠিক আছে, ভূমি এবং ভবন ছাড়া যেখানে স্থায়ী সম্পত্তির মূল্য 5 লক্ষ টাকার কম হবে। যদি 5 লক্ষ টাকা হয়ে যায় সেটাকে তো আমরা ক্ষুদ্র শিল্প বলবো। তাহলে কুটির শিল্প হতে হলে ভূমি এবং ভবন ছাড়া সেখানে পুঁজির পরিমাণ হবে বা মূলধনের পরিমাণ হবে 5 লক্ষ টাকার কম এবং সেখানে মানে সদস্যের সংখ্যা হবে কি 10 জনের মধ্যে সীমাবদ্ধ বা 10 জনেরও কম। কুটির শিল্পের যে শ্রমিকরা সেটা সাধারণত কি হয়, পরিবারের সদস্যদের নিয়েই হচ্ছে এই ধরনের শিল্পটা গড়ে ওঠে। অর্থাৎ পরিবারের সদস্য বাবা মা ভাই বোন বা আশেপাশের কিছু মানুষদেরকে নিয়ে, অর্থাৎ 10 জনের কম হতে হবে, ঠিক আছে। 10 জনের কম হলে যে শিল্পটা গড়ে উঠবে এবং সেই যে মানে পণ্যটা উৎপাদন করার জন্য যে উপকরণটা আছে সেই উপকরণটা স্থানীয় বাজার থেকে সংগ্রহ করা হবে। ধরো বাঁশ বা বেত, এগুলো আহরণ করার জন্য আমাদেরকে কিন্তু খুব দূর থেকে বা খুব কষ্ট করে আমাদেরকে পেতে হচ্ছে না। এই ধরনের প্রোডাক্টের যে উপকরণগুলো এগুলো কিন্তু আমরা সহজেই খুব সহজলভ্যভাবে পেয়ে যেতে পারি। তাহলে স্থানীয় কাঁচামাল সংগ্রহ করে পরিবারের সদস্যদের নিয়ে যে শিল্পটা গড়ে ওঠে সেটাকেই হচ্ছে কুটির শিল্প বলে। তাহলে এখানে প্রশ্ন কি বলেছে, উদ্দীপকে বর্ণিত পণ্যগুলো কোন শিল্পের অন্তর্গত? প্রথমেই লিখবে উদ্দীপকে বর্ণিত পণ্যগুলো হচ্ছে কুটির শিল্পের অন্তর্গত। দেখো আমি লিখে দিচ্ছি। তোমরা হচ্ছে আরো ভালোভাবে লিখতে পারো নিজের মতো করে। ঠিক আছে, আমরা প্রথমে এক কথায় লিখবো যে উদ্দীপকে বর্ণিত পণ্যগুলো কুটির শিল্পের অন্তর্গত, কিন্তু এতটুকু লিখলে কি হবে? হবে না, কারণ এটা তোমাদের 3 মার্কের প্রশ্ন। তাই এখন হচ্ছে কুটির শিল্পের যে ব্যাখ্যাটা হচ্ছে সেটা হচ্ছে দিতে হবে। তাহলে দেখো কিভাবে লিখবে। স্বল্প মূলধন, ব্যক্তিগত নৈপুণ্য, ও পারিবারিক সহায়তার মাধ্যমে যে শিল্প গড়ে ওঠে সেটাকেই হচ্ছে কুটির শিল্প বলে। যেখানে কি বলেছে, যেখানে ভবন এবং ভূমি ব্যতি রেখে তার মূলধনের পরিমাণ হবে 5 লক্ষ টাকার কম। এবং সদস্য সংখ্যা কিন্তু অবশ্যই 10 জনের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। 10 জনের বেশি যদি হয়ে যায়, অর্থাৎ 10 থেকে 25 যদি হয়ে যায়, তখন সেটা কি হবে? হ্যাঁ, সেটা ক্ষুদ্র শিল্পের অন্তর্গত হয়ে যাবে।
আচ্ছা দেখো, কুটির শিল্প কিন্তু দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে খণ্ডকালীন এবং একটা হচ্ছে কি পুরো বছরব্যাপী। অর্থাৎ মানে কোনো পরিবারের সদস্য যদি চায় তাহলে মৌসুমী ব্যবসা হিসেবে বা খণ্ডকালীন ব্যবসা হিসেবে তারা কুটির শিল্পটা শুরু করতে পারে। আবার কেউ যদি চায় সে তার জীবিকা নির্বাহের জন্য সারা বছরই হচ্ছে সেই ধরনের পণ্য উৎপাদন করে বিক্রয়ের মাধ্যমে তারা অর্থসংস্থান বা জীবিকা নির্বাহ করতে পারে। অর্থাৎ এটি পূর্ণকালীন অথবা খণ্ডকালীন উভয়ই হয়ে থাকে। এখন এটা যেহেতু 3 মার্কের প্রশ্ন, তাই তোমরা 3 মার্ক পাওয়ার জন্য অর্থাৎ বেশি নম্বর পাওয়ার জন্য তোমরা এখানে উদাহরণটা ব্যবহার করতে পারো। এখানে উদাহরণ হিসেবে অনেক কিছু উদাহরণ দেওয়া যায়, চলো আমরা কিছু উদাহরণ দেখি। উদাহরণ হিসেবে দিবে বাঁশ ও বেতের পণ্য, মৃৎশিল্প আসবে, তাঁত শিল্প, খাদ্য সহায়ক। দেখো আমাদের শুধু গ্রাম অঞ্চল না, ঢাকা শহরে কিন্তু অনেক মানুষ তাদের নিজেদের বাসায় খাদ্য সহায়ক কিছু পণ্য তারা উৎপাদন করে থাকে, যেটা হচ্ছে নিজেদের ঘরে নিজের পরিবারের সদস্যদের নিয়ে রান্নার মাধ্যমে তারা কি করে এক ধরনের ব্যবসা করে থাকে এবং এভাবেই কিন্তু তারা তাদের পরিবারের আর্থিক সংস্থান করে থাকে, অর্থাৎ পাশাপাশি বাড়তি একটা আয়ের যোগান তারা করে থাকে। তাহলে এগুলো হচ্ছে কি কুটির শিল্পের অন্তর্গত হবে। আশেপাশে পরিবারের সদস্যদের নিয়ে গড়ে ওঠা যে কোনো ব্যবসাকে অর্থাৎ ক্ষুদ্র পরিসরে যে কোনো ব্যবসা বা শিল্পকেই হচ্ছে আমরা বলবো কি তা কুটির শিল্পের অন্তর্গত। এভাবে কি হচ্ছে মানুষ কিন্তু নিজেরা বেকার থাকছে না, অর্থাৎ নিজেই নিজের আত্মকর্মসংস্থানের সুযোগ করে নিচ্ছে এবং সেই সাথে আয় উপার্জনের মাধ্যমে তারা পরিবারে হচ্ছে কি আর্থিক অবস্থার উন্নয়ন ঘটাচ্ছে। অর্থাৎ বাংলাদেশে কিন্তু বেকার সমস্যা অনেক বেশি, শিক্ষিত বলো অশিক্ষিত বলো অনেক মানুষের বেকারের সমস্যা কিন্তু অনেক বেশি বাংলাদেশে, কিন্তু তারা যদি ক্ষুদ্র বা কুটির শিল্পের মাধ্যমে নিজেদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করে তাহলে তারা নিজেরা যেভাবে স্বাবলম্বী হচ্ছে তেমনিভাবে কি হচ্ছে দেশের অর্থনীতিতে কিন্তু তারা গুরুত্বপূর্ণ অবদান রাখছে। কারণ দেখো এই ধরনের যে প্রোডাক্টগুলো, হ্যাঁ পাট শিল্প একটা আছে, পাট শিল্প কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাট বলো, তারপর হচ্ছে তাঁত শিল্প বলো, বাঁশ বেতের শিল্প বলো, বেনারসি শিল্প বলো, এগুলো কিন্তু বাংলাদেশের মানুষ ঠিক আছে রপ্তানি করছে বিদেশে, যার ফলে কি হচ্ছে বৈদেশিক মুদ্রা কিন্তু এই ধরনের শিল্প থেকে আয় হচ্ছে এবং দেশের অর্থনীতিতে কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো এই ধরনের ব্যবসাগুলো খুব গুরুত্ব ভূমিকা রাখছে। অর্থাৎ দেশের অর্থনৈতিক উন্নয়নে তারা অনেক ভূমিকা রাখে এবং সেই সাথে তারা নিজেদের আর্থিক সমস্যা তো দূর করছেই, তাই যখন বলবে যে উদ্দীপকের পণ্যগুলো কোন শিল্পের অন্তর্গত তোমরা এতটুকু বুঝলেই হবে, সেই সাথে তোমরা নিজেদের মতো করে কিছু লিখবে যাতে তোমাদের অ্যাসাইনমেন্টটা অন্যের তুলনায় খুব ভালো হয় এবং তোমরা সহজেই হচ্ছে ফুল মার্ক পেতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের ঘ নাম্বার যে প্রশ্নটা অর্থাৎ 4 নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে এখন বুঝাবো, মুছে দিচ্ছি। চতুর্থ যে প্রশ্নটা আছে যেটা 4 নম্বরের মানে উদ্ভাবনমূলক, অনুধাবন আর উদ্ভাবন। আচ্ছা
দেখো 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে কি যে উদ্দীপকে প্রদত্ত তথ্য মতে এই খাতের বিকাশ সম্ভব বলে তুমি মনে করো কি মতামত চাও, অর্থাৎ এখানে তোমার মতামত চাওয়া হয়েছে। তাহলে উদ্দীপক পড়ে আমরা জানতে পারছি যে এখানে হচ্ছে কুটির শিল্পের কথা বলা হয়েছে, অর্থাৎ কুটির শিল্পর বিকাশ আমাদের দেশে সম্ভব কি না এই সম্পর্কে তোমার মতামতটা চেয়েছে। তাহলে দেখো আমি প্রথমেই বলেছি কি এই দেশের অর্থনৈতিক খাতে কুটির শিল্পের বিকাশ কিন্তু সম্ভব। ঠিক আছে, তুমি এইভাবে লিখবে যে আমার মতে উদ্দীপকের প্রদত্ত তথ্য অনুযায়ী এদেশে কুটির শিল্পের বিকাশ সম্ভব বলে আমি মনে করি। তার যে কেন তুমি মনে করো তার কিছু কারণ হচ্ছে সেখানে উল্লেখ করবে। দেখো প্রথমেই বলেছি কুটির শিল্প স্থাপনের মাধ্যমে কি হচ্ছে দেশের যে স্থানীয় যে সম্পদগুলো, ঠিক আছে, কাঁচামালগুলো কিন্তু আমাদের প্রকৃতি প্রদত্ত এবং স্থানীয় সম্পদ থেকেই হচ্ছে এই ধরনের শিল্পটা গড়ে ওঠে। তাহলে এই ধরনের সম্পদের পরিপূর্ণ হচ্ছে বিকাশ হচ্ছে, সেই সাথে তারা কি হচ্ছে নিজেদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করছে, নিজেদের এবং সেই সাথে পরিবারেরও কি হচ্ছে অর্থের তারা যোগান করতে পারছে এবং এই ধরনের পণ্য বিদেশে রপ্তানি করে দেশের অর্থনীতিতেও তারা হচ্ছে কি অবদান রাখছে। তাই এই ধরনের পণ্য, ঠিক আছে, এই ধরনের শিল্পের বিকাশ হচ্ছে আমাদের দেশে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো আমরা দেখি কেন হচ্ছে এগুলো গুরুত্বপূর্ণ, সেই মতামতগুলো তোমরা হচ্ছে লিখবে। দেখো প্রথমেই হচ্ছে কাঁচামালের সহজলভ্যতা। প্রথমে এই ধরনের প্রশ্ন শুরু করার আগে বলবে যে হ্যাঁ এই ধরনের শিল্পের বিকাশ সম্ভব বলে আমি মনে করি, কেন মনে করো সেই বিষয়গুলো হচ্ছে তোমরা এভাবে লিখবে। প্রথমে কি লিখবে যে কাঁচামালের সহজলভ্যতা, অর্থাৎ কুটির শিল্প যে গড়ে ওঠে, বাঁশ বেতের শিল্প বা পাট শিল্প বা তাঁত শিল্প, এই ধরনের শিল্প যে গড়ে ওঠে, এই ধরনের জিনিসের কাঁচামালটা কিন্তু খুব সহজে আমরা আমাদের হাতের কাছে পেয়ে যাচ্ছি। এই ধরনের মানে পণ্যের কাঁচামালটা সংগ্রহ করার জন্য কিন্তু আমাদেরকে খুব বেশি দূরে যেতে হচ্ছে না, সেই সাথে আমাদেরকে কিন্তু খুব বেশি অর্থ খরচ করে সেগুলো বিদেশ থেকে আমদানি করে আনতে হচ্ছে না। অর্থাৎ দেশেই যে সহজেই যে যে কাঁচামালগুলো পাওয়া যায় সেখান থেকে কিন্তু আমরা সহজে এই ধরনের শিল্পটা গড়ে তুলতে পারি। ধরো পাট, ঠিক আছে, পাটকে বলা হয় বাংলাদেশের সোনালী ফসল, কারণ পাট রপ্তানি করে অনেক বেশি পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারছে। আর বাংলাদেশে যেহেতু পাট চাষ করা হয় তাই এই ধরনের পণ্যের এই ধরনের শিল্প গঠন করার জন্য খুব বেশি খরচ কিন্তু করতে হয় না, বিদেশ থেকে কিন্তু পাট আমদানি করতে হয় না, তারা সহজে এই ধরনের কাঁচামাল সহজেই পাওয়া যায় এবং কি করতে পারে, কুটির শিল্পটা গড়ে তুলতে পারে। তারপর দেখো আরেকটা লিখবে বাজার নৈকট্য। বাজার নৈকট্যটা কি, দেখো এই ধরনের পণ্য যে উৎপাদন করা হয় এই ধরনের পণ্যের বাজার কিন্তু খুব কাছাকাছি হয়, অর্থাৎ যেখানে যা উৎপাদন হয় সেখানেই কিন্তু তার বাজারটা গড়ে ওঠে। দেখো উদ্দীপকে কিন্তু বলা হয়েছে যে শেরপুরে গিয়েছে এবং সেখান থেকে কি স্থানীয় বাজার থেকে দুটি বাঁশের কি কিনেছে, ফুলদানি কিনেছে, ঠিক আছে। তো এই ধরনের প্রোডাক্ট অর্থাৎ কুটির শিল্পের পণ্যগুলো কিন্তু স্থানীয় বাজারে হচ্ছে বিক্রি করা হয়। তো ঢাকা শহরে কিন্তু হচ্ছে দেখো জামদানি শাড়ি বা তাঁতের শাড়ির জন্য বাজার রয়েছে, ঠিক আছে, এই জন্য কিন্তু আমাদের খুব বেশি দূরে যেতে হচ্ছে না। তাই এই ধরনের পণ্যগুলো, কুটির শিল্পের পণ্যগুলো কেনা বেচা করার জন্য বাজার হচ্ছে খুব কাছাকাছি হয় এবং খুব সহজলভ্য হয়, যাতে সহজেই ভোক্তাদের নিকট এই ধরনের পণ্য পৌঁছাতে পারে এবং তাদের চাহিদাটা পূরণ করতে পারে। যদি বাজার দূরে হতো তাহলে এই ধরনের পণ্য স্থানীয় বাজারে যেগুলো উৎপাদিত হয় তারা কিন্তু সহজে কেনা বেচা করতে পারতো না, সেটা কিন্তু খুব কষ্টদায়ক হয়ে যেত। তাই এই ধরনের পণ্যেও কুটির শিল্প বলো, ক্ষুদ্র শিল্প বলো, যে প্রোডাক্টগুলো তারা উৎপাদন করে, যে পণ্যগুলো তারা উৎপাদন করে, সেগুলোর বাজার হচ্ছে সবসময় কাছাকাছি হয়, যাতে সহজেই ভোক্তাদের চাহিদা পূরণ করতে পারে। তারপর হচ্ছে কি, পর্যাপ্ত শ্রমিকের যোগান। পর্যাপ্ত শ্রমিকের যোগানটা কি, দেখো প্রথমেই বলেছে কি এটা হচ্ছে কুটির শিল্প, আর কুটির শিল্পের সদস্য কিন্তু পরিবারের লোকজনই হয়ে থাকে, অর্থাৎ 10 জনের বেশি হতে পারবে না।
পরিবারের সদস্যদেরকে নিয়ে কিন্তু এই কুটির শিল্পটা গড়ে ওঠে। তার মানে এখানে হচ্ছে সহজেই শ্রমিকটা হচ্ছে পাওয়া যাচ্ছে, বা অনেক ক্ষেত্রে হয় যে আশেপাশের কিছু মানুষদেরকে নিয়েও এই ধরনের শিল্পটা গড়ে ওঠে, যার ফলে কি হচ্ছে তাদের যেরকম আত্মকর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে, আর্থিক আয় মানে উপার্জনের একটা ব্যবস্থা হচ্ছে, তেমনিভাবে সহজেই হচ্ছে শ্রমিক পাওয়া যাচ্ছে। অর্থাৎ খুব দূর থেকে মানুষ এনে, ঠিক আছে, এই ধরনের পণ্য উৎপাদন করার কোনো প্রয়োজন হয় না। পরিবারের সদস্য বা আশেপাশের সদস্যদের নিয়ে সহজেই হচ্ছে এই ধরনের পণ্যটা গড়ে তোলা যায় এই ধরনের। তারপর দেখো পরিবহন সুবিধা, অর্থাৎ কুটির শিল্প যেখানে গড়ে ওঠে স্থানীয় বাজারে নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে, বাজার নৈকট্য মানে বাজারে নেয়ার জন্য হচ্ছে কি হচ্ছে পরিবহন সুবিধাটা খুব ভালো হয়। দুর্গম এলাকায় কিন্তু এই ধরনের বাজার হবে না বা এই ধরনের শিল্প গড়ে উঠবে না। যেখানে পরিবহন ব্যবস্থা, যাতায়াত ব্যবস্থা হচ্ছে খুব ভালো, সেখানেই হচ্ছে কি সহজে এই ধরনের পণ্য তারা তৈরি করে স্থানীয় বাজারে দিতে পারে এবং সহজেই কেনাবেচা করতে পারে। তাই পরিবহন সুবিধাটা হচ্ছে এখানে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। যেখানে যে পণ্য উৎপাদন হয় সেখানে সেই সহজেই সেটা পরিবহন করে বাজারে সেটা আনা নেওয়া করা হয়। এরপর হচ্ছে দেখো স্থানীয় চাহিদা এবং বৈদেশিক চাহিদা। কুটির শিল্প যেখানে উৎপাদন করা হয়, যেহেতু বাজার হচ্ছে খুব সহজলভ্য হয়, পরিবহন সহজলভ্য, তাই এই ধরনের পণ্যের স্থানীয় মানুষদের চাহিদাটা খুব বেশি থাকে। যেহেতু এখানে উদ্দীপকে বলাই হয়েছে যে রুহি তার বাবার সাথে শেরপুরে স্থানীয় বাজারে যায় এবং সেখান থেকে সে পণ্য দুটো কিনে, তার মানে বোঝা যাচ্ছে সেখানে স্থানীয় মানুষদের এই ধরনের পণ্যের প্রতি চাহিদাটা হচ্ছে খুব বেশি। এই ধরনের পণ্য হচ্ছে তাদের প্রয়োজনীয় চাহিদা পূরণ করে থাকে প্রতিদিনের, এবং সেই সাথে এগুলো হচ্ছে খুব শৌখিন জাতীয় দ্রব্যও হয়। এগুলো রপ্তানি করে বাংলাদেশে হচ্ছে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করতে পারছে। অর্থাৎ বিদেশেও হচ্ছে এই ধরনের পণ্যের খুব চাহিদা রয়েছে। তাঁত শিল্প বলো, পাট শিল্প বলো, তারপর হচ্ছে তাঁত শিল্প, পাট শিল্প, বেনারসি শিল্প, বিভিন্ন ধরনের পণ্যের হচ্ছে বিদেশেও কিন্তু অনেক ব্যাপক চাহিদা রয়েছে এবং সেগুলো তারা রপ্তানিও করছে। যারা উৎপাদন করে তারা রপ্তানি করে দেশের অর্থনীতিতেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আর হচ্ছে কি পুঁজির সহজলভ্যতা, দেখো পুঁজির সহজলভ্যতা কি? এই ধরনের পণ্য বা এই ধরনের শিল্প গড়ে তোলার জন্য খুব বেশি পুঁজি কিন্তু প্রয়োজন হয় না। তোমরা কিন্তু সংজ্ঞাতেই জেনেছো যে কুটির শিল্প, ঠিক আছে, কুটির শিল্প গঠন করার জন্য তার পুঁজির পরিমাণ হবে 5 লক্ষ টাকার কম। অর্থাৎ পরিবারের সদস্যরা মিলে তাদের নিজেদের অর্থ বিনিয়োগ করে হচ্ছে এই ধরনের শিল্পটা গড়ে তুলতে পারে। তাই এই ধরনের শিল্প মানে কুটির শিল্প গড়ে তোলার জন্য খুব বেশি পুঁজির প্রয়োজন হয় না, পুঁজিটা হচ্ছে খুব সহজলভ্য হয়। এবং সেই সাথে হচ্ছে 7 সরকারি সুযোগ সুবিধা সহজলভ্যতা।
প্রশ্নটি কিন্তু বলা হয়েছে যে এই ধরনের শিল্প, কুটির শিল্প গড়ে তোলার জন্য নারী উদ্যোক্তারা বিনা জামানতে 2 লক্ষ টাকা পর্যন্ত সরকারি ঋণ সুবিধা পেয়ে থাকে। অর্থাৎ কুটির শিল্প বা ক্ষুদ্র শিল্প গড়ে তোলার জন্য এদেশের সরকার খুব সহজলভ্য করে দিয়েছে। সহজে নারী উদ্যোক্তা বলো বা অন্য যারা উদ্যোক্তারা তারা যদি চায় তাহলে সহজেই কি সরকারের কাছ থেকে ঋণ সুবিধা পেতে পারে। এবং বিভিন্ন এনজিও আছে, বেসরকারি নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। এনজিওর ফুল ফর্ম হচ্ছে এনজিও, ঠিক আছে, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, অর্থাৎ বেসরকারি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান আছে, তারাও কি করে এই ধরনের শিল্প গড়ে তোলার জন্য বিভিন্ন ধরনের ঋণ সহায়তা দিয়ে থাকে। ঋণ সহায়তা সহ বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকে যে কোন ধরনের শিল্প গড়ে তুললে তাদের ভালো হবে। অর্থাৎ প্রয়োজনীয় সকল সুযোগ সুবিধা উদ্যোক্তাদের দিয়ে থাকে কুটির শিল্প গড়ে তোলার জন্য। তাহলে এই ধরনের সুযোগ সুবিধা যদি থাকে তাহলে অবশ্যই এদেশে কি কুটির শিল্পের বিকাশ বলে মনে করা হয়, মানে কুটির শিল্পের বিকাশ সম্ভব বলে মনে করা হয়। এই ধরনের তুমি ব্যাখ্যাটা দিবে, ঠিক আছে। আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। তোমরা এখানে তো এই পয়েন্টগুলো আছে, নিজেদের মতো করে লিখবে, যতটুকু তোমরা পারো গুছিয়ে লিখো, কিন্তু এগুলো অবশ্যই উল্লেখ করবে। এগুলো প্রত্যেকটার অল্প করে ব্যাখ্যা দিবে যাতে তোমরা 4 মার্কটা অন্তত পাও। তাহলে অবশ্যই তোমরা ভালো থাকো, ভালো মতো অ্যাসাইনমেন্টটা দাও। তোমাদের সবার সুস্থতা কামনা করছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ।